হঠাৎ করেই রাজধানীতে এক ধরনের উত্তেজনা গতকাল দেখা গেল। সবকিছু ঠিকঠাকই ছিল, শান্তিপূর্ণ, ছিমছাম, প্রতিদিনের মতো প্রতিদিন। কিন্তু হঠাৎ করেই বাসে আগুন এবং রাজধানী জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক। এর জের ধরে মামলা এবং মামলার পর নানান কিছুই এখন হচ্ছে এই রাজনীতিকে ঘিরে। প্রশ্ন উঠল যে হঠাৎ করে কেন এই অবস্থায় চলে গেল রাজধানী ঢাকা? এর পেছনে কারণ কি, কি ঘটছে, এই সব কিছুই আর জানার চেষ্টা করব CSRM জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি দুজন। আমার সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনাব সৌম্য রেজাউল করিম, এবং আমার সঙ্গে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে। এই যে হঠাৎ করে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হলো ঢাকায়, এটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটাকে দুষ্ট লোকেরা বলছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ। উনি জোসেফ বোডেন এশিয়ার বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমার প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ হয়নি। হবে হয়তো, নিশ্চয় কিন্তু হবে। সুতরাং এই দৃষ্টিটা যেন অন্যদিকে না যায়, সেই জন্যই এই গতকালের এই 9টা বাসের হঠাৎ আক্রমণ, এই শান্ত শীতল পুকুরে কেউ যেন ঢিল মেরে দিল। তা না হলে এখন এটা কে করতে পারে যদি আমরা বিবেচনা করে? বিএনপির কোনো ক্ষমতাই নেই, ইচ্ছা নাই, আগ্রহ নাই। রাজনীতিতে যে তাদের একটা ভূমিকা আছে, সেটা তারা সেই ভূমিকার কোনো কিছু নেই, ফলে সেখানে নাই। মৌলভী সাহেবরা, আমাদের আলেমরা, তারা কিছুদিন একটা আন্দোলন করছিলেন আমাদের রসুল্লাহ নামে কটূক্তি নিয়ে, তাকে নিয়ে, যে এইটা নিয়ে সেটা। সঙ্গে সঙ্গে দেশের আরেকটা ঘটনা আমাদেরকে খুব উদ্দীপ্ত করেছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা সত্ত্বেও হঠাৎ কয়েকটি জায়গায় যে জায়গায় সংখ্যালঘুদের নিপীড়ন, বাড়িঘরেদের আগুন দেওয়া, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। তবে এটা তো নিশ্চয়ই সরকার আমাদের ব্যবস্থায় ঠিক এই সময় তারা সংখ্যালঘুরা একটা নতুন অভিযোগ আনলেন যে কিছু আলেম, কয়েকজন আলেমের নাম বলে, তারা নাকি এইসব সংখ্যালঘুদের বিরুদ্ধে এইতে ইন্ধন জুগিয়ে চলেছে। এটাকে সরকারকে অনেক সিরিয়াসলি নিতে হবে। কোনো আলেম যদি এটা করে থাকেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটাও সমভাবে নিন্দনীয়। ইসলাম কখনো এটা সমর্থন করে না। আমরা তো দেখলাম এই যে বাসে আগুনের ঘটনা, আমি বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে। আয়াতুল্লাহ হাফেজি, বাবু নাগরি, অন্যান্য সবাইকে আমি আবেদন করছি তারা যেন সাম্প্রতিক হতে যায়, তারা অন্যদের দ্বারা যেন প্রভাবিত না হয়। তাদেরও দায়িত্ব আছে দেশে শান্তি রক্ষা করা। তো বাংলাদেশের একটা বড় সমস্যা, গণতন্ত্রের সত্যিকার বিকাশ হচ্ছে না। এই জন্যই গণতন্ত্র একটা মানে জবাবদিহিতা। আজকে সরকার কেন ভয় পেয়ে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করেন আমি জানি না। সাংবাদিকরা সরকারের সবচেয়ে বড় বন্ধু, তারা সত্য ঘটনা তুলে ধরে। কেউ যদি ভুলভ্রান্তি করে থাকে তাকে তাকে এত জেলখানায় নিয়েন না।
সংগ্রামের এডিট, আমি তো সংগ্রামের বক্ত লোক না, আপনারা সবাই। কিন্তু আবুল আসাদকে 1 বছরও তাকে মধ্যে জামিন না দেওয়াটা এটা দুঃখজনক ঘটনা। এদিকে ড্রাগ বেল পায়, কিন্তু খালেদা জিয়া বেল পান না। তবে প্রধানমন্ত্রী খুব সফল হয়েছেন। আগামী 6 মাস পরে বিএনপির লোকেরা খালেদা জিয়ার কথা ভুলে যাবে। কেন ভুলে যাবে? কেন ভুলে যাবে কেন? মানুষ বেশি দিয়ে বলে দিয়ে কারা না দেখা টাকা থাকলে প্রেম ভালোবাসা থাকে না। আজকে সরকার অত্যন্ত বুদ্ধিমত্তির পরিচয় দিয়েছেন। জেলখানায় না রেখে তাকে গুলশানে তার বাড়িতে রেখে, এটা অনেকটা সম্রাট শাহজাহানের যমুনার পারে বসে আগ্রার তাজমহলের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জনের মতো তারা তাজমহলকে মনে রেখেছে, কিন্তু শাহজাহান কার কেউ মনে রাখেনি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি জনাব সমর রেজাউল করিমের কাছে যেতে চাই। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে বাসে আগুন দেওয়ার যে ঘটনা ঘটেছে রাজধানীতে, এটি করার সামর্থ্য বিএনপি রাখে না, তাদের সেই আগ্রহ নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির নেতাদের নামে মামলা হয়েছে এবং এই প্রসঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা রকম অভিযোগ এখন রাজনৈতিক মহলে উত্থাপিত হচ্ছে, যেগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাখ্যান করছেন। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আমরা মুজিব বর্ষে আছি, কাজেই আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই কথা বলছি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং আমার সঙ্গে যিনি আজকে আলোচনায় আছেন জাফরুল্লাহ ভাই সহ যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলছি। আমার ভালো লাগছে যে জাফর ভাই শেষ পর্যন্ত আগ্রার তাজমহল, ওই যে ভালোবাসার অপূর্ব নিদর্শনের যে একটা রোমাঞ্চটা, এটা যে ওনার মনের ভিতরে নতুন করে আসলে এই বয়সে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এই বিষয়টা। তবে যে বিষয়গুলো আলোচনায় উনি এনেছেন সেই ক্ষেত্রে একটু কথা বলা দরকার। যে সরকার, প্রথম হচ্ছে সরকার একটি শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় করোনা ভাইরাসকালীন সময়ে সারা বাংলাদেশের মানুষকে যেভাবে আগলে রেখেছেন, আমাদের যে পরিমাণ আক্রান্তের সংখ্যা কমে আসছে, মৃত্যুর হার কমেছে, একজন মানুষ কোথাও না খেয়ে মরেনি, এত বড় একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ভিতর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে সাফল্য দেখিয়েছেন, যারা সারা বিশ্ব অভিনন্দন জানাচ্ছে। এমনকি অর্থনৈতিক ভাবে ভারতের অবস্থা যে বিপর্যস্ত, সেইখানে বাংলাদেশের আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে শুরু করে অন্যান্য সবকিছু এত ভালো অবস্থায় থাকার পরেও আওয়ামী লীগ সরকার অথবা আওয়ামী লীগের এমন কি ঘটনা ঘটলো যে ওই সুখে থাকতে ভূতে কিলায়, আওয়ামী লীগ নিজের পায়ে নিজে কুড়াল মারবে, দেশে বাস পোড়ায়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। তবে জাফরুল্লাহ ভাই শুনছেন যে দুষ্ট লোকেরা নাকি বলে যে ওই জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। জাফরুল্লাহ ভাইকে তার যারা পিএস আছে এরা বোধহয় তথ্য সঠিকভাবে দেন নাই যে জো বাইডেন বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এবং জাফরুল্লাহ ভাই আজকের পত্রিকা এবং টেলিভিশন খুলে দেখবেন যে জো বাইডেনকে বিদেশের কারুর সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। হোয়াইট হাউসের এই সংক্রান্ত অথরিটি তার কাছে যে কনগ্রাচুলেশন গুলো যাচ্ছে, সেই কনগ্রাচুলেশনও জো বাইডেনকে দিচ্ছে না। কাজে জো বাইডেন কিন্তু কারুর সঙ্গেই কোনো যোগাযোগ কোথাও করতে পারেননি। হয়তো জাফরুল্লাহ ভাইয়ের দৃষ্টিতে বিষয়টা সঠিকভাবে আসে নাই, ব্যস্ত মানুষ আর সারাদিন অনেক কিছুতে থাকেন, এই হলো একটা। আর দ্বিতীয়টা হচ্ছে সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিএনপির ইনভলভমেন্টের একটা স্বীকারোক্তি এসছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে ফরিদে ইয়াসমিন নামক এক নেত্রী ফোন করে বলতেছেন যে আমি তো আটকা পড়ছি পার্টির অফিসে, এখানে র্যাব পুলিশ এসে গেছে। নিতাই বাবু জিজ্ঞেস করলেন কি হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। কাদের গাড়ি? পুলিশের স্টাফ গাড়ি। উনি আবার জিজ্ঞেস করলেন কারা পুড়িয়েছে, বলে আমাদের যুব দলের ছেলেরা। এখন জাফরুল্লাহ ভাই কি এটা দেখেন নাই নাকি, না উনি খুব ব্যস্ত আমি জানি না।
তাদের লোকেরা নিজেরা কথোপকথনে বলতেছে যুব দলের ছেলেরা এটা পুড়িয়েছে, এবং এই কথোপকথনের বিরুদ্ধে কিন্তু কোনো রিজাইন্ডার বা কোনো প্রতিবাদ কোথাও আসেনি। কাজেই এটা একটা বিষয়। আর 2013 সালের শেষ দিক থেকে 2014 সালে বাংলাদেশে যে ভয়াবহ অগ্নিসংযোগ, অগ্নি সম্রাজ্ঞী নাম হয়ে গেছিল, কি নৃশংস বিভৎসভাবে মানুষকে পুড়িয়ে মারা হতো, সেই ভয়াবহ ঘটনায় কত শত মামলা হয়েছে। সেখানে যাত্রাবাড়িতে বিএনপি যুব দলের নেতারা কোর্টে 164 ধারার জবানবন্দি দিয়ে তারা বলেছেন চট্টগ্রামে শাহাদাত সাহেবকে বেগম খালেদা জিয়া কি নির্দেশ দিয়েছিলেন, সমস্ত তথ্য উপাত্ত আছে। এখন জাফরুল্লাহ ভাই যদি ওই জোটের সঙ্গে আছে এই কারণে এই বিষয়টা আপাতত ভুলে যেয়ে থাকেন, তাহলে তো আমার কথা নাই। এই ঘটনায় তদন্ত হবে, তদন্তে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের আসবে। আর একটা কথা জাফরুল্লাহ ভাই বলছেন যে সরকার কেন সাংবাদিকদের ভয় পায়। সরকার সাংবাদিকদের ভয় পায় না। এই সরকারের প্রধান হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি সর্বপ্রথম বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন দিয়েছিলেন, যার আমলেই সবচেয়ে বেশি প্রাইভেট টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন পোর্টালের পারমিশন পেয়েছেন। এই হচ্ছেন শেখ হাসিনা, যার সময় তথ্য অধিকার আইন হয়েছে, যে আগে গেলে তথ্যের কথা বলা হতো যে না অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দেওয়া যাবে না, উনি আইন করে দিয়েছেন যে কেউ তথ্য চাইলে তিনি তথ্য পাবেন। শেখ হাসিনা তিনি, যিনি রাতে কোনো হাউসে, মিডিয়ায়, ইলেকট্রনিক অর প্রিন্টিং কোনো জায়গায় বলে দেন না যে আজকে এই নিউজটা যাবে না, অমুক গেস্ট আনা যাবে না, এই কারবারটা শেখ হাসিনা করেন না। এবং তার সময় কোনো নিউজ বা অন্য কারণে কেউ হয়রানির শিকার হয়নি। এখন জাফরুল্লাহ ভাই হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের শত্রু কসাই কাদের খানকে সর্বোচ্চ আদালত ফাঁসি দিয়েছে, তার ফাঁসি কার্যকর হয়েছে। তাকে শহীদ লেখার পরে দৈনিক সংগ্রাম, সর্বোচ্চ আদালতের এবং এদেশের 30 লক্ষ বাহিনীর সেন্টিমেন্ট, হাজার হাজার মুক্তিযোদ্ধাদের সেন্টিমেন্ট, যে মুক্তিযোদ্ধার একজন হচ্ছেন জাফরুল্লাহ ভাই, তাদেরকে যদি তার বিরুদ্ধে মামলা হয় এবং গ্রেফতার করা হয়, এতে জাফরুল্লাহ ভাই কষ্ট পেলে 30 লক্ষ শহীদ বলবে জাফরুল্লাহ আপনি কি করতেছেন, আপনি কি একটা জোটের সঙ্গে গিয়ে আপনার অস্তিত্বের শিকড়কে আপনি হারিয়ে ফেললেন। রুহুল আমিন গাজী সেই পত্রিকার রিপোর্টার, চিফ রিপোর্টার, আসাদ সেই পত্রিকার এডিটর, তারা রাতে কি চোখ তাদের বন্ধ ছিল, তারা এডিট করার সময় দেখেননি যে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, ফাঁসি রায় কার্যকর হওয়ার ব্যক্তিকে লিড নিউজ করে তাকে শহীদ হিসাবে সম্ভাষণ জানিয়ে নিউজ ছাপানো হয়েছে। তাহলে দাঁড়ালোটা কি? 30 লক্ষ শহীদের রক্তের জায়গা, আমাদের যুদ্ধের জায়গাটা, সর্বোচ্চ আদালতের রায়ের জায়গাটাকে বিদ্রুপ করা হলো। সেই ঘটনায় মামলা হওয়ার আসামির ব্যাপারে কোন অনুকম্পা বাংলাদেশের আমার মনে হয় কারু নেই। জাফরুল্লাহ ভাই সেই জিনিসটা কিভাবে দিয়েছেন। আর একটা কথা বলছেন যে শেখ হাসিনা বুদ্ধির পরিচয় দিয়েছেন, খালেদা জিয়াকে বাসায় রেখে ওই আগ্রার তাজমহল দেখাবার মতো না। জাফরুল্লাহ ভাই অনুগ্রহ করে শব্দটা একটু চেঞ্জ করে বলবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ আদালতে জামিন না পাওয়ার পরেও তাকে স্বাভাবিক জীবনে বসবাস করার সুযোগ দেওয়ার ভিতর থেকে যে ঔদার্য দেখাতে পেরেছেন শেখ হাসিনা, এমনকি জেলের ভিতরে যার কোনো আসামি না, সেই ফাতেমাকে দিয়ে ওনার নার্সিং করা, ওনার লালন পালন করা, ওনার সেবা করার সুযোগ দেওয়ার ভিতর থেকে শেখ হাসিনা যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তাকে মহানুভব না বলে বুদ্ধিমতির পরিচয়, এই শব্দটা বোধহয় একেবারে একটা নির্মম শব্দ। এবং আমি অ্যাটলিস্ট ডক্টর জাফরুল্লাহর কাছ থেকে আশা করি না যে মহানুভবতা দেখিয়েছেন তাকে সেইভাবে দেখাতে হবে। তিনি বুদ্ধিমত্তার পরিচয় এক সেন্সে দিয়েছেন যে দুর্নীতি করুক, সাজা হোক, তবু রাজনৈতিক পরিবারের সদস্য, একটি রাজনৈতিক দলের নেতা, বয়স হয়েছে, অসুস্থতা, তাকে আমার তরফ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যতটা সুযোগ দেওয়া সম্ভব সেটা শেখ হাসিনা দেখিয়েছেন। এই বুদ্ধিমত্তাটা হচ্ছে হৃদয়ের বিশালতা, মনের উদারতা, এবং বঙ্গবন্ধুর কন্যার পক্ষে এটা সম্ভব, অনেকের পক্ষে সম্ভব না। অনেকে তো দেশে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য গ্রেনেড বোমা হামলা করেছিল, অনেকে তো এদেশে সেই গ্রেনেড বোমার ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল, অনেকে তো বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না আইন করেছিলেন, খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন, অনেকে তো খুনিদেরকে বিশ্বের 12টি রাষ্ট্রের হাই কমিশনে বসিয়েছিলেন। এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তাদের প্রতি মহানুভবতা দেখানোটাকে যদি একটু টেকনিক্যালি জাফরুল্লাহ ভাই একটু হালকা বিদ্রুপের মতো করে বলেন যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আমি বলবো জাফরুল্লাহ ভাই মেহেরবানি করে, আপনি অনেক ভালো শব্দ জানেন, আপনি একটা নির্মোহ মুক্ত মনের মানুষ, আপনি অন্তত এই জায়গায় উদারতা দেখাবেন, এটা আমি আশা করি।
জি, আমি জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই। নির্মোহ মুক্তমনা মানুষ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অস্তিত্বের শিকড় কি হারিয়ে ফেলেছেন? এই প্রশ্ন সময় রেজাউল করিমের, কি বলবেন? সম রেজাউল করিমের সাথে তর্ক করা যায় না। সে অতি ভদ্র লোক, আইনজ্ঞ লোক, কিন্তু বিচারের অনেক সময় বিচারের বাণী নির্বিরতে কাঁদে। হাসিনা সরকারকে আমি সবসময় কনগ্রেচুলেট করেছি দুটা কারণে। একটা হলো বঙ্গবন্ধু ওনার বিচারহীনতার সংস্কার করে বিচার সংযুক্ত করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বিচারে পৃথিবীর বহু জায়গায় ফাঁসি দিতে নিয়ে প্রশ্ন উঠেছে। সব সময় ন্যায় বিচার হয় না। ফাঁসিকে অনেকে বলে জুডিশিয়াল কিলিং, আইনের মাধ্যমে হত্যা। আজকে এইটা নিয়ে ডিবেট করে আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কোনো ভুল দিতে চাই না। তো কাদের মোল্লার ব্যাপারটা আমার কাছে সবসময় মনে হয়েছে এখানে আমাদের একটা ভুল জিনিস হয়েছে, ভুল হয়েছে। যেমন ধরেন কাদের মোল্লাকে কসাই মোল্লা হিসাবে চিহ্নিত করে তাকে এত মানুষ হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়। এটা যদি কসাই মোল্লাই হতো, সে বঙ্গবন্ধুর আমলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে 4 বছর কিভাবে তার জীবন কাটালো, সেখানে নির্বাচিত শহীদুল্লাহ হল, সম্ভবত শহীদুল্লাহ হলের নির্বাচিত সদস্য, উনি দাবি করেছিলেন উনি ছাত্র ইউনিয়ন করেছেন। তার সাক্ষী হিসাবে ওনার দাবি ছিল মতিয়া চৌধুরী আর নাহিদকে উপস্থাপন করে দেখা হোক। এটা কখনো করে নাই। তো তাহলেও এটা ঠিক আছে, এখানে হাইকোর্ট মনে করেছে যে তাকে মানবতার হত্যার জন্য ফাঁসি দিয়েছেন। এটা যেমন এখানে তার কথাটা যদি আরও আমরা গভীরভাবে দেখি, যেহেতু আজকে মতিয়া চৌধুরীকে কাঠগড়ায় না এনে তাকে সরাসরি জিজ্ঞাসা করা উচিত ছিল কাদের মোল্লা কি সত্যিকার অর্থে ছাত্র ইউনিয়ন করেছে কি করে নাই। আমি তো তখন দেশে ছিলাম না। আর নাহিদকে জিজ্ঞাসা করা উচিত ছিল এই যে কাদের মোল্লার এই বক্তব্য কি সত্য না আত্মরক্ষার জন্য একটা মিথ্যাচার, শুধু যে কোনো কিছু। এবং তারপরে কাদের মোল্লার করার জন্য 7 দিনের মধ্যে আইনের সংস্কার, সেটাও একটা প্রশ্ন জাগায়। তাহলেও আমি বলবো, আমি প্রধানমন্ত্রীকে অত্যন্ত জানাই, উনি এই মানবতা বিরোধীদের বিচার করেছেন, এটা খুবই ভালো কাজ করেছেন। আর ওনার প্রতি যারা আক্রমণ করেছেন তাদেরকে আমি সব সময় কনডেম করেছি। তাকে আল্লাহ বাঁচিয়েছেন, তা না হলে এতগুলি বিপদ উত্তর। তবে এখানে কোনো ভুল টুল হয়েছে কিনা সেটা আমি এখনও মনে করি। তবে হ্যাঁ, একটা মানবতা বিরোধী সেই শহীদ নয়, নয়। তবে তাকে যদি ভুল করে ফাঁসি দিয়ে থাকে সেটা দেখা উচিত, সেটাকে দেখা উচিত। আপনি যেখানে দেখেন আমার প্রধানমন্ত্রী একজন রাজনীতিবিদ, দরদি মানুষ, কিন্তু রাজনীতিবিদ হিসাবে রাজনৈতিক খেলা যদি খেলেন তাতে খুব অন্যায় হবে না, অপর পক্ষকে বুঝতে হবে। উনি তাকে কি দিয়েছেন? উনাকে জেলখানার পরিবর্তে উনার বাড়িতে থাকতে দিয়েছেন, যেই বাড়িতে উনার কর্মীরা দেখা করতে পারেন না, উনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন না। সুতরাং প্রকৃত অর্থে উনার জেলে থাকলে বরঞ্চ লোকের অনুকম্পা পেত, জনগণ তাকে বিচারতে উনি কষ্টে আছেন। সুতরাং এটা তো অত্যন্ত বুদ্ধিমতী না, এটা চতুরতার প্রমাণ দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য ওনাকে রাজনীতিবিদ হিসাবে আমি সফল বলবো, কিন্তু মানবতার দিক থেকে আমি বলবো উনি উনার পিতাকে অনুসরণ করেন নাই। উনার পিতা ছিলেন সত্যিকার অর্থে বঙ্গবন্ধু
অর্থে প্রত্যেকের প্রতি দরদি মহানুভতা। আজকে আমাদের মনে রাখতে হবে শাহজিজকে কে সাহায্য করেছেন? বঙ্গবন্ধু। খান সবুরকে কে সাহায্য করেছেন? জহিরুদ্দিনকে কে করেছেন? বঙ্গবন্ধু। উনি কাকে না করেন নাই? উনার কোনো জিজ্ঞাসা ছিল না, বঙ্গবন্ধুর জিজ্ঞাসা। কিন্তু এইদিকে হাসিনার অবস্থাটা ভিন্ন। কারণ হলো কি, আমরা এত নির্দয় জাতি, তার পরিবারের সবাইকে হত্যা করেছে, সুতরাং তার মনে একটা ক্ষোভ থাকাই স্বাভাবিক। যেই জন্য এক সময় উনি বলেছিলেন, বঙ্গবন্ধু মরবার তোমরা জি জানতে একটু আমরা আমরা জনাব সমরেজাল করিমের কাছে যাচ্ছি। জি জনাব সমরেজাল করিম, তখন তো একটি গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং একটা জনমত তৈরি হয়েছিল বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে। দেখুন, আইন কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার হিসাবে দল মতের ঊর্ধ্বে গিয়ে বলছি, আইন কিন্তু কখনো চূড়ান্ত নয়। আইন যখন যে প্রয়োজন সে অনুযায়ী আইনের সংস্কার হয়। এক একটা প্রয়োজন এবং পারিপার্শ্বিকতা আইনের পরিবর্তন হয়। ওয়ার টাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের ভিতরে আসামিদের আপিল করার সুযোগ ছিল, কিন্তু অভিযোগদাতার আপিল করার সুযোগ ছিল না। তো অভিযোগদাতার আপিল করার সুযোগ থাকবে না আর একজন আর থাকবে, তাহলে এটা ওয়ান সাইডেড ল হয়ে গেল। সেজন্য কিন্তু আইনটাকে সংশোধন করা হয়েছিল এবং এটা স্পেশাল অ্যাক্ট, এটা করা যায়। বিশ্বের কোন দেশেই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে তাদেরকে লয়ার এনগেজ করা, জেরা করা এই সুযোগ নাই। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আইনে তাদের যত প্রকার আইনজীবী লাগানো দরকার সে আইনজীবীর জেরা করা, আপিল করা, রিভিউ করা সকল সুযোগ দেওয়া হয়েছে। এত সুযোগ পৃথিবীর কোন দেশেই যুদ্ধাপরাধীদের দেওয়া হয়নি। তাহলে বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি উদারতার পরিচয় দিয়ে এটা করেছে। এক নাম্বার টু, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে একটা ভুল হতে পারে। হ্যাঁ, এরকম কথা কিন্তু আরো অনেকে বলেছিল। তবে সেই ভুলটার জায়গাটা প্রমাণ করার দায়িত্ব আইন অনুযায়ী কিন্তু যিনি আসামির কাঠগড়ায় থাকবেন তিনি আত্মপক্ষ সমর্থন করে সাক্ষী দেবেন, যেটাকে বলে সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী কিন্তু ডক্টর কাদের মোল্লা থেকে দেওয়া হয়েছে। সেই সাক্ষীতে কিন্তু এই কথাটা প্রমাণ করতে পারেননি যে ইনি সেই কাদের মোল্লা না। তার চেয়ে বড় যে বিষয়টা, এটা জাফর ভাই হয়তো অতীতে শুনেছেন, হয়তো খেয়াল নেই আমার ধারণা, পাকিস্তান পার্লামেন্ট কাদের মোল্লার ফাঁসি হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে বলছিল কাদের মোল্লা আমাদের বন্ধু, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, নিন্দা জানাচ্ছে। কাজী বাংলাদেশে বসে যদি কয়েকজনে বলে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা, না, তা তো আর টিকলো না। কারণ তাদের যে পেয়ারের দোস্ত পাকিস্তান, সেই পাকিস্তান পার্লামেন্ট বলল যে না, ওই হচ্ছে আমাদের সেই বন্ধু কাদের মোল্লা, এবং তাকে কেন ফাঁসি দিয়েছ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কাজে বাংলাদেশে বসে যে কজনে বলছিল যে কাদের মোল্লা কাদের মোল্লা না, পাকিস্তান সেটার ফাইনাল করে দিয়েছে, বলে না না আসল লোক তো ওই। তা পাকিস্তানই তো ভালো করে চেনে আসল কাদের মোল্লা কি। পাকিস্তানের পার্লামেন্টে ডিসিশন হয়েছে, মুসলিম লীগ আলাদাভাবে ডিসিশন নিয়েছে, পার্টির থেকে রেজুলেশন নিয়েছে। এরপরে কি আর বলার অবকাশ আছে যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না? এই কথা বলার আর ন্যূনতম অবকাশ নাই। আমি চাইলাম মহানুভবতার স্বীকৃতি, সেখানে জাফরুল্লাহ ভাই ওইটা না বলে বললেন যার চতুরতার পরিচয় দিয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন, এখন বলছো ছাত্র ইউনিয়ন করতো। ছাত্র ইউনিয়ন করতো এই যে কথাটা বলছেন, এর সমর্থনে তার কি সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ ছিল? কোর্টে ছিল, তিনি কেন সাক্ষী দেওয়ার নাই? এটা রাষ্ট্রের দায়িত্ব না সাক্ষী নিয়ে আসা? রাষ্ট্র তদন্তে পেয়েছে তিনি খুনি, যাদের পরিবারকে খুন করা হয়েছে তারা কোর্টে এসে সাক্ষী দিয়ে বলছে আমাদের আত্মীয় স্বজনকে ধরে নিয়ে রেপ করানো হয়েছে, খুন করানো হয়েছে, তাদের অনেকে জীবিত আছেন সেই শহীদ পরিবারের সদস্যরা। কাজী কাদের মোল্লাটা প্রমাণ করতে পারেনি। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে অনুসরণ করছেন না, এটা কারেক্ট না। এই সেন্সে বঙ্গবন্ধুর যে উদারতা মহানুভবতা ছিল সেইটা শেখ হাসিনা অনুসরণ করছেন। না হলে তার বাবার হত্যাকাণ্ডের বিচার তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে পারতেন, করেন নাই। জিয়াউর রহমান যাদেরকে সন্দেহ হয়েছে, শত শত মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে তথাকথিত মার্শাল্লাহ ট্রাইব্যুনালের নামে এক রাতে গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছে। শেখ হাসিনা তার বাবার হত্যার বিচার পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে 38 বছর।
মহানুভবতা না থাকলে প্রতিপক্ষকে রাতারাতি শেষ করে দিতে পারতেন শেখ হাসিনা, এটা উনি করেন নাই। উনাকে যারা হত্যা করতে চেয়েছিল 21 আগস্ট 2004-এ, তাদের কাউকেও কিন্তু উনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে তড়িঘড়ি করে কোনো বিচার করেন নাই। এটা হচ্ছে শেখ হাসিনার মহানুভবতা। এটাই হচ্ছে শেখ হাসিনার মহানুভবতা, যে উনি তাদের বাড়িতে চলে যান। জেলখানায় কেউ কোনদিন বাইরের কোন সিভিল নার্সিং এর লোক পায়, শেখ হাসিনা সেটা ওখানে দিয়েছেন। এটা হচ্ছে শেখ হাসিনা। মহানুভবতার জায়গায় যদি বলেন, এত মহানুভবতা, তাকে যারা হত্যা করতে চেয়েছে তাদের বাসায় গিয়ে উনি গেটের থেকে ফিরে আসছেন প্রখর সহানুভূতি জানাবার জন্য, যেখানে গেছিলেন। ওনার বাপের খুনিদেরকে প্রতিষ্ঠিত করছেন, তাদেরকে উনি বাড়িতে এসে আরামে থাকার সুযোগ দিয়েছেন এবং তার বাড়িতে সবাই যেতে পারে, সেখানে কিন্তু কোনো বাধা নাই। এখন খালেদা জিয়া যদি কেউকে অ্যালাউ না করেন, গণহারে অ্যালাউ না করেন, সেটা হচ্ছে তার বিষয়। এখানে শেখ হাসিনার কোনো ভূমিকা রাখার অবকাশ এইখানে না, বরং একটা বিরতি নেই, প্রতিহিংসা পরায়ণতার জায়গাটা উনি কখনোই রাখেন নাই। জনাব সমর রেজাল্ট করে একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে ফিরবো এই আলোচনায়। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবার স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব সময় রেজাল্ট করে আপনার কথা তখন শেষ হয়নি, আমি আপনাকে দিয়ে শুরু করছি এই পর্যায়ে, আপনার কথা শেষ করুন। আমি যেটা বলছিলাম, জাফর ভাইয়ের কতগুলো বিষয়, একটা বিষয় তিনি বলছেন যে আওয়ামী লীগের এত ভয় কেন। জাফর ভাই নিজে কিন্তু অনেকটা, আমি বলবো এটা মহিরুহের মতো, মুক্তিযুদ্ধের সঙ্গে কাজ করে আসা মানুষ, ইন্ডিপেন্ডেন্টলি জনসেবায় কাজ করছেন। তার গণস্বাস্থ্য কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষের সহজলভ্য শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, অনেক কাজে, এবং উনি খুব গুরুতর অসুস্থ অবস্থায় একটা জানাজা কোথাও যদি উল্লেখযোগ্য ব্যক্তির হয়, সেখানে হাজির হয়ে যান একটা ফুল দেওয়ার জন্য। প্রেস ক্লাবের সামনে যেতে হবে, কোথাও যেতে হবে, এই সচেতন একজন মানুষ। এখন আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ কিন্তু ভয় পাওয়ার রাজনীতির ইতিহাস না। আওয়ামী লীগের যে প্রাণ পুরুষ, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জীবনে কতবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কত আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এখানে পৌঁছেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের উনি কারাগারে থাকা অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক হন। তারপর যখন অনেক নেতা বিভিন্ন কারণে স্থবির অবস্থায় নেমে চলে আসলো, তখন কিন্তু ওনাকে দায়িত্ব পালন করতে হলো। আপনার সেই 48 থেকে শুরু করে আপনি 62 ধরেন, 64, 66 6 দফা আন্দোলন, আইন বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, সবকিছু মিলে কিন্তু আওয়ামী লীগের উপর আঘাত বারবার আসছে। অন্যান্য যেসব দল আসছে বাংলাদেশে, এখন যে সকল দল প্রতিষ্ঠিত অন্যান্য দল, তাদের অনেকেরই কিন্তু জোড়াতালির দল। কেউ জাসদ থেকে আসছে, কেউ আওয়ামী লীগ থেকে এসে, কেউ মুসলিম লীগ থেকে আসছে, কেউ কিছুই করতেন না, চাকরি করতেন, সেখান থেকে তিনি এটা নেতা হয়ে গেছেন, এরকম ভাবে। কিন্তু বর্ণাঢ্য রাজনীতির দীর্ঘ ধারাবাহিকতায় চলে আসা দলটি হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তো ভয় পাওয়ার দল না। এই জন্য জাফর ভাই যেটা বলছে, আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু না। জের ধরেই আমি একটু জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই, যে বাংলাদেশের প্রতিষ্ঠিত অন্যান্য দলগুলো জোড়াতালির দল, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগ ভয় পাওয়ার রাজনীতি করে না। জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, কি বলবেন আপনি? আওয়ামী লীগ ভয় পাবে কেন? ভয় পাবে কেন? আওয়ামী লীগের যে ঐতিহ্য আছে, যা তাদের অন্যতম স্রষ্টা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের স্রষ্টা হলো মৌলানা ভাসানী। সুতরাং তাদের এখানে কিন্তু ব্যাপারটা কি, যুগের পরিবর্তন হয়েছে, বিভিন্ন রকম জিনিসের ইতি আছে। হাসিনা আমি সবসময় তার প্রশংসাই করেছি, বিভিন্ন কাজ করে, কিন্তু উনি কোনোটাতে টিকে থাকেননি, সেটি আমি বুঝতে পারি না। হাসিনার মানবতাও আছে। যেমন উনি ইডেন কলেজের নির্বাচনে আমার ছোট বোন আলিয়াকে হারিয়েছিলেন, যখনই দেখা হয়েছে উনি স্মরণ রেখেছেন, জিজ্ঞাসা করেছেন আপা কেমন আছে। এটা একটা নিশ্চয়ই একটা মহানুভবতা, কোনো সন্দেহ নেই। কিন্তু অপরপক্ষে আজকে যদি দেখেন, ওনার দরিদ্র মানুষের জন্য ওনার প্রাণ কাঁদে, এটা আমি বিশ্বাস করি উনি, কারণ যেখান থেকে এসছেন সেটা এত সত্য। আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, কিন্তু উনাকে সত্যিকার অর্থে আমরা স্মরণ করানোর ব্যবস্থা রাখছি না। উদাহরণটা দেই, উনি বঙ্গবন্ধু স্বল্পকালের জন্য মন্ত্রী হওয়ার পরে
যখন মন্ত্রিত্ব চলে যায় তখন নাজিরা বাজারে একটা ছোট বাড়িতে ভাড়া থাকতেন। আপনি সেই নাজিরা সম্ভবত হলো 79 নম্বর বাই 1, আপনি কোথায় খুঁজে পাবেন না একটা ছোট প্ল্যাকার্ড, এখানে বঙ্গবন্ধু তার পরিবার বসবাস করেছে। মুক্তিযুদ্ধের সময় আমার প্রধানমন্ত্রী হাসিনা একেএম আহসানের বাড়িতে প্রায় 8 মাস ছিলেন, ধানমন্ডি নয়ারে, যে পাড়ায় আমি থাকি। রোজ আমি ওদিকে আসার সময় তাকিয়ে দেখি, কোথাও একটা ছোট প্ল্যাক দেন নাই যে এখানে বঙ্গবন্ধু পরিবার মুক্তিযুদ্ধের সময় এখানেই জয়ের জন্ম হয়েছে, জয়ের করেছেন। এইটাকে কখনো, ওনার মহানুভূতা ছিলেন, তারা পাকিস্তানিরা তাকে ঘেরাও করে রেখেছিলেন, তার মধ্যেও তারা যখন তাকে অভিনন্দন জানায় সেটা নিতেও শেয়ার করেন না। আজকে দেখেন বাংলাদেশে একটা অন্য উদাহরণ দেই, ক্রনিক কিডনি ডিজিজ এত বেড়েছে, সরকার একটা ভারতীয় কোম্পানি স্যান্ডরকে প্রতিটি ডায়ালিসিসের জন্য 2200 টাকা সাবসিডি দেন। গণস্বাস্থ্য তার বাবার প্রতিষ্ঠান, গণস্বাস্থ্যের নাম ঠিক করেছেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদেরকে 31 একর ভূমি দখল করিয়ে দিয়েছিলেন, করিয়েছেন আবার দখলও দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও সেই ধারা অক্ষুণ্ণ রেখে একটা ক্যান্সার হসপিটাল করার জন্য প্রায় 20 একর জমি অ্যাকোয়ার করিয়ে দিয়েছেন, কিন্তু উনি দখলটা দেননি। তফাৎটা লক্ষ্য করছেন, বঙ্গবন্ধু দিয়ে দখলটা করিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দখল দিয়েছেন কিন্তু দখল দেননি। এখানে দিতে বলছিলাম যে এই যে স্যান্ডরকে 2200 টাকা প্রতি ডায়ালিসিসের জন্য দেওয়া হয়, আমি কিন্তু ওনার বাবার প্রতিষ্ঠান, ওনার বাবার নামই তো করি, কেন আমাদেরকে 900 টাকা দেওয়া হবে না? বড়বার আমি ওনাকে চিঠি লিখেছি, বলেছি আপনি বিষয়টা বিবেচনা করে দেখুন, ভারতীয়রা পাবে, আমি কেন গণস্বাস্থ্য বাংলাদেশের একটা প্রতিষ্ঠান কেন পাবে না? আমি অপরাধ করলে আমাকে শাস্তি দেন, জেলে নিয়ে যান। জেলকে তো যেসব অন্যায় করলে আমাকে জেলে যেতেই হবে। তো এই জাতীয় দ্বিমুখিতা আমি ঠিক বুঝতে পারি না। তাই আমার ধারণা এটা উনি করেন না, উনাকে আইসোলেশন করে রেখেছে এই বিভিন্ন গোয়েন্দা বাহিনী। তাকে জনগণের সাথে, আমি জানি না রেজাউল করিমের সাথে উনার প্রতি সপ্তাহে কয়বার দেখা হয়, কয়টা রকমই। এরা আওয়ামী লীগের অনেকগুলি ভালো ভালো লোক আছে, তোফায়েল, তাদেরকে আরও অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা, সব এত বোঝা হাসিনার কাঁধে সরিয়ে দেওয়াটা আমরা ঠিক কাজ করছি না। তাদের প্রতি এটা অন্যায় করছে আমার মতে, তাদেরই তাতে সবাই আমরা হাওয়া খাইয়ে বেড়াচ্ছি, যত সব কিছু উনাকে সামাল দিতে হবে। এটা কেমন? যেমন একজন বলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নাকি আমেরিকার চেয়েও ভালো। এই জাতীয় অর্বাচন উক্তির কী কথা বলবো? তাই যেখানে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো থাকেন, আপনি আরও একটা সবার সাথে কথা বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি জনাব রেজাউল করিমের কাছে যাচ্ছি। আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠানের দিকে টানবো। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিতরে আমি খুব কাছের থেকে যতটুকু দেখি, যেটা জাফরুল্লাহ ভাই বললেন, তার ভিতরে একটা সিম্পলিসিটি আছে, মহানুভবতা আছে, দেশাত্মবোধ আছে, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। তিনি কিন্তু রিপিটেডলি আমাদের ক্যাবিনেটে হোক বা দলের হোক সবখানেই বলেন, রাজনীতি কিন্তু নিজের বৃত্ত বৈভবের জন্য না, রাজনীতি মানুষের কল্যাণে, দেশের স্বার্থে রাজনীতি। যেটা তার বাবা করেছে সেটাকে দিয়েই লেসন নেওয়ার জন্য বলেন। তার অসমাপ্ত আত্মজীবনী পড়তে বলেন, কারাগারে রোজ নামচা পড়তে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় শত্রুরাও দেশের বাইরে কেউ বলতে পারবেন না যে তিনি দেশ এবং মানুষের কল্যাণের বাইরে অন্য কিছু চিন্তা করেন। যেভাবেই মঙ্গল হয় সেভাবে তিনি করেন। 74 বছর বয়সে এসে যে পরিশ্রমটা উনি করেন, এটা অকল্পনীয়, অভাবনীয়। এটা অনেক হিউম্যান বিং, অনেকের পক্ষে অসম্ভব। সারা দিন রাত পরিশ্রম করে চলছেন, আর তাকে আইসোলেশনে রাখা নাই। তিনি এখন পরিপূর্ণভাবে একজন ম্যাচিউরড পলিটিশিয়ান। সাউথ এশিয়া আমার মনে হয় না তার সে সিনিয়র কোন এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ান আছেন। জাফরুল্লাহ ভাই বললেন যে তার পরিবারের সঙ্গে রাজনীতি কানেকশনের সঙ্গে সম্পৃক্ততা, তার বোনের সঙ্গে যেটা বললেন, শেখ হাসিনা দেখতে দেখতে রাজনীতি, বাবার কাছ থেকে রাজনীতি শেখা, নিজে আন্দোলন সংগ্রাম করে রাজনীতি শেখা, এবং দায়িত্ব গ্রহণ করার পরে তার ভিতর থেকে রাজনীতি শেখা। তিনি দেশের মানুষের মমত্ব বোঝেন, তার প্রয়োজনের তাগিদ বোঝেন, কষ্ট বোঝেন, বেদনা বোঝেন, গ্রাম থেকে আসা মানুষকে বোঝেন। এ কারণেই কিন্তু তিনি অনায়াসে একজন মানুষকে জড়িয়ে ধরতে পারেন। এ কারণেই তিনি
ঘোষণা দিয়েছেন যে এই মুজিব বর্ষে বাংলাদেশে একটা লোক গৃহহীন থাকবে না। এ কারণেই কিন্তু বাংলাদেশে এত বড় করোনা, বুলবুল, আমফান, বৃষ্টি, বন্যায় 5টি দুর্যোগ আসার পরেও শেখ হাসিনার কারণে কিন্তু একটা লোক বাংলাদেশে না খেয়ে মরে নাই। তার মমত্বের জায়গাটা, তার উদারতার জায়গাটা, মহানুভবতার জায়গাটা অনেক বড়। হয়তো প্রশাসনের সব বিষয়গুলোর সঙ্গে সবাই একমত নাও হতে পারেন, কিন্তু কল্যাণ কামনা, ট্রান্সপারেন্সির ভিতর থেকে, দেশের স্বার্থে কাজ করার জায়গা থেকে শেখ হাসিনার ন্যূনতম কোনো কুণ্ঠা কোনো জায়গায় থাকে না। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন। হয়তো এখন তিনি আমাকে দায়িত্ব দিলেন বা জাফরুল্লাহ ভাইকে দিলেন, আমি দায়িত্বটা সঠিকভাবে পালন না করলে সে দায় সবটুকু কিন্তু শেখ হাসিনার কাঁধে চাপিয়ে দেওয়া যায় না। তার জায়গা থেকে তিনি যেখানে যতটা লুক আফটার করার দরকার সেটা কিন্তু তিনি করেন। এভাবেই কিন্তু গোটা জাতিকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন। এবং আজকের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু আমি বলবো শেখ হাসিনা এদেশের ক্যাপ্টেন, যাকে ওয়ার্ল্ড ফেমাস পত্রিকাগুলো বলছে যে বেস্ট ক্রাইসিস ম্যানেজার, তার কারণেই কিন্তু সম্ভব হয়েছে। এবং আমার বিশ্বাস জাফরুল্লাহ ভাইরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, যে স্বপ্ন নিয়ে এখন উনি পরিশ্রম করেন, আপনি আনোয়ার সাদি, আপনি, আমি সহ সবাই কিন্তু দেশের কল্যাণ চাই। কিন্তু একটা শ্রেণী আছে, তাদের বৃত্ত বৈভাবের নেশা, তাদের দুর্নীতির নেশা, তাদের কি বলবো সাম্প্রদায়িকতার নেশা, এই জাতীয় মানুষদের বাইরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 30 লক্ষ শহীদের অনেক ধন্যবাদ জনাব সমর রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনেক ধন্যবাদ জনাব ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য কেন্দ্র। আপনাদের দুজনকে, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। সমসাময়িক ঘটনার বিশ্লেষণ জানতে প্রতি রাত 8টায় দেখুন CSRM জনতন্ত্র গণতন্ত্র।